নমস্কার। একটা ছড়া শোনাই আপনাদের। জেনেটিক্স আজব রকম ফার্ম করেছেন হরেন্দ্রনাথ জানা, ইচ্ছে হলেই যেতে পারো, নেই কোনো মানা। মুরগিগুলো বেজায় বড়, রাজহংসের মতো, ওজন হবে কেজি 20, ডিম পাড়ে রোজ 100। ছাগল সেথায় এতই বড়, দেখলে জাগে ভয়। একটা ছাগল কাটলে মাংস 200 কেজি হয়। গরু সেথায় দুধ দিচ্ছে 500 লিটার করে, জাম্বো মেশিন দুধ দুইছে, দেখতে যেও ভোরে। একটা কলা 4 জনে খায়, লম্বা 2-3 হাত, আর একটা পটল তুলতে গিয়ে 10 জনেতে কাত। একটা আলু বেজায় বড়, 20 জনেতে খাবে, আর লেবুর রস রাখতে 3টে হাঁড়ি লাগে। ডাব দেখবে এমন, সেথায় 20 লিটার জল, আর কমলা লেবুর এমন সাইজ, ঠিক যেন ফুটবল। বাঁশের মতো দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আখ। একটা আঙুর দানা খেলে পেটটা ফুলে ঢাক। ভাবছ তুমি মিথ্যে বলছি, ঘুম হয়নি রাতে? কি দায় আমার বলো মিথ্যেটা বাতলাতে? এবার বলি একটা কথা, বলতে নেই কো মানা, জেনেটিক্সের পিএইচডি হরেন্দ্রনাথ জানা। লোক যেভাবে বাড়ছে, তাতে খাবার কোথায় পাবে? জেনেটিক্সের রিসার্চেতে এই সমাধান হবে। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। ভিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আবার নিয়ে চলে এসেছি এক পেশা ভিন্ন নেশার একটা নতুন এপিসোড। যাই হোক, এপিসোডের শুরুটা বেশ মজার একটা ছড়া দিয়ে হলো। আর আজকে আমাদের এপিসোডে আমাদের বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ডাক্তার দীপক ব্যানার্জি। যদিও ইতিমধ্যে তার ছড়ার সাথে একটু পরিচয় দর্শকদের হয়ে গেছে, তাও তার আরেকটু পরিচয় না দিলে কিন্তু একেবারেই নয়। পেশায় তিনি চিকিৎসক, আর নেশা তার লেখালেখি। এবং এই প্রসঙ্গে তো একটা কথা বলতেই হয় যে একজন চিকিৎসক, তার প্রধান ধর্ম, প্রধান কর্ম যেমন থাকে মানুষের সেবা করা, সেই বিষয়টাকে একদম যেন অক্ষরে অক্ষরে পালন করেছেন ডাক্তারবাবু। বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মানুষের সেবা, সেইটা বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে একজন চিকিৎসককে সত্যিই ভগবানের পাশাপাশি বসিয়ে দেয়। যাই হোক, আমি খুব বেশি ভূমিকা করব না, যেহেতু অতিথি সঙ্গে রয়েছেনই, তাই সরাসরি তার সাথেই কথা বলবো। তো ওঙ্কার বাংলার পর্দায় আমি স্বাগত জানাচ্ছি ডাক্তার দীপক ব্যানার্জিকে। নমস্কার স্যার। প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে ছড়াটা শুনলাম, এর পেছনের গল্পটা কি? ছোটবেলা থেকে আমাকে এই লেখালেখিতে উৎসাহ দিত আমার বাবা। বাবা বলতেন যে রোজ ডায়েরি লিখবে, তোমার যা হচ্ছে, যে কোনো ঘটনা স্কুলে, তখন তো স্কুলে বাবা ওই রকমভাবে আবার লিখে রাত্রিরে দেখাতে হতো। এই জন্য লেখার হ্যাবিটটা আমাকে বাবাই মূলত ধরিয়েছিলেন। তারপরে এই লিখতে লিখতে তারপর একটা সময় স্কুলের ম্যাগাজিন, তারপরে বিভিন্ন পাড়ার ছোট ছোট ম্যাগাজিন, সেগুলোতে লিখতে আরম্ভ করলাম। তারপরে এই যে ছড়াটা বললাম, এটা শুকতারাতে, আজ থেকে 20 বছর আগে। আজকে জেনেটিক্সের এত রিসার্চ, এত কিছু ফলন, মানে বহু ফলনশীল ধান থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে। আমি এই চিন্তাটা আজ থেকে 20 বছর আগে আমি এই ছড়াটা লিখেছিলাম, শুকতারায় বেরিয়েছিল। শুকতারাতে আরও কয়েকটি ছড়া আমার বেরিয়েছে, ওখানে যে গল্প প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম এসব। তারপরে বিভিন্ন সাহিত্য গোষ্ঠী, যেমন রিসরাতে আছে শাব্দিক সাহিত্য গোষ্ঠী, তো ওইখানে ওখানকার যে সম্পাদক ছিলেন খুবই আমার স্নেহভাজন, তো ও আমার কাছ থেকে চেম্বারে এসে এসে গল্প নিয়ে যেত।
তো প্রত্যেকবার যখন ওই রকম শাব্দিকের পত্রিকা বেরোতো লিখতাম। তারপর ঐকতান, যেটা শ্রীরামপুরের সবচেয়ে প্রাচীন সাহিত্য পত্রিকা, ওখানেও আমি যখন ওদের ওই ঐকতানের সাহিত্য গোষ্ঠীর মধ্যে জয়েন করলাম, তারপরে ওদের 4টি করে ম্যাগাজিন বেরোয় এবং সেখানে এই বিজ্ঞান সংখ্যাটা পুরোপুরি বিজ্ঞান সংখ্যা, সেখানে শুধু সায়েন্সের ওপর লেখা। তো সেটাও ওই আমাদের সম্পাদক আমার ওপর খুবই নির্ভর করেন, আমি সবাই থেকে নিয়ে ওই বিজ্ঞান সংখ্যা লিখি। এছাড়াও রবীন্দ্র সংখ্যা, নববর্ষ সংখ্যা, শারদ সংখ্যা, প্রত্যেকটাতেই আমার গল্প থাকে এবং মোটামুটি ভালো লাগে বলেই আমাকে আবার লিখতেও উৎসাহ দেয়। তো এই লেখালেখি করতে করতে তারপরে আমার বন্ধুরা, বিশেষ করে ডক্টর প্রণব ভট্টাচার্য, ডক্টর সুশোভন অধিকারী, অনিরুদ্ধ বাগচি, এরা আমার খুব ঘনিষ্ঠ। তো ওরা বললো, তোর এত গল্প যখন জমে গেছে, এবারে একটা বই কর। তখন চিন্তাভাবনা করে তখন আমি এই পরম্পরা যে সম্প্রচার গোষ্ঠী, কেমন প্রকাশনা, তার যে প্রধান গৌতম দাস, তিনি উদ্যোগী হয়ে এই প্রথম বই আমার বের করলেন, অপারেশন। এতে 24টা গল্প আছে। তার 2 বছর পর এইটা গত বছরে বেরিয়েছে নির্বাচিত 20, ওই পরম্পরা প্রকাশন থেকে। তারপরে আমার উপন্যাস, আমাদের এই যে 4 বন্ধু শ্রীরামপুরে, আমরা একদম মানে একসঙ্গে স্কুল থেকে আরম্ভ করে আমাদের মানে 4 মাস্কেটিয়ার্স নামই হয়ে গিয়েছিল। তো আমরাও ওখানে লেখালেখি, আমার বন্ধু ডক্টর সুশোভন অধিকারী ও লিখতো, আমরা পড়তাম, আমার লেখাও ওরা পড়তো। তো এই রকম করতে এই আর 4 বন্ধুদের জীবন নিয়ে আমি একটা উপন্যাস অলরেডি একদম প্রুফ দেখা হয়ে গেছে, এই বইমেলাতেই বেরোবে। নাগরদোলায় জীবনটা নাগরদোলা যেমন ওঠে নামে, সেই রকম জীবন উঠছে নামছে, এই নিয়ে একটা উপন্যাস বেরোবে আমাদের ওই 4 বন্ধুদের জীবন নিয়ে। আশা করি পাঠকদের ভালো লাগবে। তো আমার যদিও লাইন হচ্ছে, আমি ধাত্রীবিদ্যায় স্পেশালিস্ট এবং প্র্যাকটিস করছি 80 সাল থেকে এই 2025, তার মানে 45 বছর ধরে প্র্যাকটিস করছি। আপনাদের শুভেচ্ছায় আর মা বাবার আশীর্বাদে এখনও আজকেও 2টো অপারেশন করে এখানে বসে আমি এই সাক্ষাৎকার দিচ্ছি। তো সারাদিনই আমি এইভাবে পরিশ্রম করি। তো আমি তাই মনে করি যে নিজের পায়ে দাঁড়াতে গেলে বা প্রতিষ্ঠা পেতে গেলে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। যে লাইনেই থাকুন তাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। সহজে কোনো জিনিস হাতে মুঠোয় পাওয়া যাবে না। হার্ড ওয়ার্ক, সিনসিয়ারিটি। আমার ওইখানে যখন কাজ আমার আছে আমি যাবই, এবং এই সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি ও সময় জ্ঞান ভীষণভাবে আমার বন্ধুরাও সবাই জানে। আমার 9টা মানে 9টা 5 হবে না। আমার পরিবারও জানে, আমি যেখানে যাব বলি যে ঠিক ডট টাইমে বেরোতে হবে। তাহলে পাংচুয়ালিটি, তারপরে তোমার গ্র্যাটিটিউড, তুমি জীবনে চলার পথে কারো সাহায্য পেলে সেইটা কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ। তবেই আমি আরও আমার সিনিয়রের থেকে আমি সাহায্য পাবো, আমি আর একটু এগিয়ে যাব। যিনি সাহায্য করলেন তার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে, শ্রদ্ধা থাকবে, কেমন, এইটা রাখতে হবে। আর কখন সবসময় চেষ্টা করতে হবে হাসি মুখে থাকা। আমরা বলি যে হাসি মুখ থাকলে বাড়তি সুযোগ পাওয়া যায় যে কোনো প্রফেশনে। আমি যদি খুব পেশেন্টকেও, তার হয়তো কথা বলছি, আমি যদি থামুন, হ্যাঁ কিছু জানতে চাইছে, চুপ করুন, আমি এরকম করলে পরে কিন্তু তারা মনে কষ্ট পায় এবং ভাববে যে কি আমি ডাক্তারকে তো কিছু বলতেই পারলাম। সেই জন্যে আজ অবধি, আমি আজ এত বছর প্র্যাকটিস করছি, কোনো পেশেন্টকে কখনো হার্শ ওয়ার্ড বা কখনো কোনো কটু কথা বা তাকে মানে শুনছি না এরকমও আজ অবধি হয়নি। এবং শুধু পেশেন্ট নয়, আমার কাছে সমস্ত যারা সাহায্য করছে, সিস্টাররা, হসপিটালের স্টাফরা, প্রত্যেকেই ওই জন্যে
ডক্টর ব্যানার্জি দেখলেই ওরা সবাই একদম নিজের লোক মনে করে, কারণ আমি ওদের সেই চোখেই দেখি। না, এই প্রসঙ্গে একটা কথা দর্শকদের জানিয়ে রাখি, এক্ষুনি বেশ কিছু প্রতিষ্ঠানের এবং বেশ কিছু পত্রিকার কথা উঠল, তার মাঝখানে এই যে ঐকতান, শ্রীরামপুরে ঐকতান লিটল ম্যাগাজিনটার কথা ডাক্তারবাবু বললেন, আমি নিজেও খুব ছোটোবেলা থেকে সেখানে যুক্ত ছিলাম। এটা কিন্তু হুগলি জেলার সবচেয়ে পুরনো লিটল ম্যাগাজিনগুলোর মধ্যে একটা, এবং ঐকতানের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেখানের প্রায় সব সদস্যই আমাদের এই শোয়ের অতিথি হিসাবে একদম পারফেক্ট। তো আশা করি শুধুমাত্র এই শ্রীরামপুরের 4 মাস্কেটিয়ার্স নয়, গোটা ঐকতানের প্রত্যেককেই এক এক করে পাবো আমাদের সঙ্গে। এবং আর একটা বিষয় একেবারেই না বললে নয়, এতখানি কথা যে হলো, লেখালেখি থেকে শুরু করে বেশ কিছু সামাজিক বার্তাও আপনাদের সামনে তুলে ধরা গেল। এই প্রসঙ্গে একটা বিষয় দর্শকদের জানিয়ে রাখা দরকার, আজকে কিন্তু আমাদের সঙ্গে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি বেশ লম্বা সময় ধরে রিষড়া সেবা সদনে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছেন। আচ্ছা, এটা গল্পটা একটু যদি আচ্ছা, সেই প্রসঙ্গে বলি, আমার যখন আমি চিত্তরঞ্জন সেবা সদনে ছিলাম, চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে ছিলাম, ওখান থেকেই পোস্ট গ্র্যাজুয়েট করি। তারপরে যখন আমি দেখলাম যে কাছাকাছি আমার বাড়ি ছিল শ্রীরামপুরে, আর আমি ওই প্রসঙ্গেই বলি, আমার বাবা মারা গিয়েছিলেন যখন আমি ক্লাস 9-এ পড়ি, এবং আমার বোন, আমার ভাই, ছোট ভাই ক্লাস 4-এ। হঠাৎ করে মাথার ছাতা চলে গেল, আর রাতারাতি যেন আমি বড় হয়ে গেলাম। ন্যাচারালি ওই স্টুডেন্ট লাইফ থেকে কি কঠোর পরিশ্রম করতে হয়েছে সেটা সহজেই অনুমেয়, যেখানে বাবা চলে যায়। আবার নিজের মনের জোর, বাবা আমাকে বলেছিলেন যে আমাকে বাপি বলতো, যে বাপি এই চাকরি করিস না, কোনো কিছু ভবিষ্যতে কোনো তুই ডাক্তার বা স্বাধীন প্রফেশন যাবার চেষ্টা করি, তো চেষ্টা করবি ডাক্তার হতে। তো সেই কথাগুলো আমার মাথায় ছিল, এবং পড়াশুনো করার ক্ষেত্রেও আমি দেখেছি আমাকে মাস্টারমশাইরা খুব সাহায্য করেছেন। এবং ওই বাবার যে চলে গেলেন, হঠাৎ হার্ট অ্যাটাকে চলে গেছিলেন, ওনার বাবার বয়স ছিল ওই 44, ওই বয়সে চলে গেছেন। তো সেইখানে বাবার আশীর্বাদে ভালো রেজাল্ট করে আমি ডাক্তারিতে চান্স পেলাম ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং ওইখান থেকেই আমার গ্র্যাজুয়েশন করেছি। তো এইবারে যখন সব বন্ধুরা পাস টাস করার পর গভর্নমেন্ট সার্ভিস নিতে চাইছে, তখন আমি দেখলাম ওদের প্রত্যেককে বাইরে যেতে হচ্ছে। বাইরে মানে আউটসাইডে পোস্টিং, সেখানে অন্তত 3-4 বছর থাকতে হবে। তখন আমি দেখলাম, আরে মাকে কে দেখবে, কেমন, আমার বোনেরও বিয়ে হয়নি, ছেলেটাও, এই ছোট ভাইটাও ও নিচু ক্লাসে পড়ছে, তো আমি যদি চলে যাই তাহলে মা একদম অসহায় হয়ে যাবে। তা কাছাকাছি হাসপাতাল বলতে দেখলাম এই রিষড়া সেবা সদন, আমার শ্রীরামপুরে বাড়ি রিষড়া, ওই রিষড়া সেবা সদনের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে গিয়ে নিজেই দেখা করলাম। করে আমি বললাম, স্যার আমি এই শ্রীরামপুর থেকে এরকম গাইনোকোলজিস্ট আমি পাশ করেছি, এই আপনাদের এখানে কাজ করতে চাই। তো বললেন, আমাদের এখানে তো গাইনিতে ডাক্তার রয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনটা নিয়ে এসছি, আপনি রেখে দিন, যদি প্রয়োজন পড়ে আমাকে ডাকবেন। এবং আশ্চর্য, ঠিক 2 দিন বাদে আমাকে বাড়িতে কল এলো যে আপনি চলুন। কি ব্যাপার না, ওখানে একটু গন্ডগোল হয়েছে, সেই যে ডাক্তারবাবু ছিলেন উনি চলে গেছেন, এবার ফাঁকা। তা আমাকে, আমি বললাম কি নিয়ে যেতে হবে? বললো কিচ্ছু না, আপনি খালি নিজের জামা কাপড় নিয়ে চলে যান, ওখানে সব আছে। এবার ওখানেই খাওয়া দাওয়া দিত, এবং ওখানে কোনো, এই যে গেলাম, কোনো স্যালারি বেসিস নেই, মানে অনারিয়াম, এবং খুবই সামান্য, কেমন। আচ্ছা, এই করে আস্তে আস্তে আমি ওইখানে থাকতে থাকতে কত হাজার মানুষের যে চিকিৎসা করেছি, সিঙ্গুর, তারকেশ্বর, রিষড়া, শেওড়াফুলি, পুরো রিষড়া অঞ্চল, কোন্নগর, নবগ্রাম, বহু আমার সন্তান, সব মায়েদের আমার হাতে হয়েছে সেবা সদনে। সেবা সদনে খরচাটা অনেক কম ছিল, এবং যেহেতু ওটা কোনো গভর্নমেন্টের পুরোপুরি নয়, শুধু এইডেড, তো সেখানে আমাদের শুধু তোমার
সামান্য অনারিয়াম আর পার অপারেশন খুব অল্প টাকা দেয়া হতো। মানে আজও মনে পড়ে যে একটা সিজার করে 100 টাকা পেতাম। তো সেগুলো মানে অ্যাবসার্ড চিন্তা করার। তবে হ্যাঁ, আমি সেই সময়ই মাথায় নিলাম যে আমাকে প্র্যাকটিস করতে হবে। কেমন, হসপিটালে তো আমি বেশি বেতন পাচ্ছি না, কিন্তু আমার সংসার চলবে কি করে? তখন আমি ওই রিসরাতেই একটা চেম্বার নিলাম, রিসরা 4 বাতিতে। এইবারে আমার পরিচিতিটা বাড়তে লাগলো। হ্যাঁ, ওই হাসপাতাল থেকেই ডাক্তার কোথায় চেম্বার খোঁজ নিত। এবার যেই 4 বাতিতে চেম্বারে সবাই আসতে আরম্ভ করলো, তখন আমার আস্তে আস্তে নিজস্ব প্রসার হতে আরম্ভ করলো। এবং বিয়ে থাও আমি যে করলাম সেই সেবা সদনে ঢোকার 3 বছর পর। তো সেই সময় বলতে তো লজ্জা নেই, আমার সঞ্চয় বলতে সেরকম কিছু ছিল না। বাড়িও সেই পুরনো মানে পৈতৃক বাড়ি, সেখানে 2টো ঘর খালি। তো সেইখানে আমার শ্বশুরমশাই তার মেয়েকে দিয়েছিলেন, বলেছেন যে ও যা ছেলেকে দিলাম ও সব করে ফেলবে, ও হ্যাঁ, ও কিছু দরকার নেই। এবং আমার মিসেসেরও সেই সাহস বা অনুপ্রেরণা ছিল। আজকে কোন্নগরে এই রাস্তার ওপরেই আমি জমি কিনে এই সম্পূর্ণ বাড়ি ঘর গাড়ি সমস্ত কিছু, আমার আর দুঃখ বলতে কিছু নেই। মা লক্ষ্মী আমাকে এবং ভালোবাসা পেয়েছি সমস্ত পেশেন্ট জনগণ। কেমন, আজও রিসরা সেবা সদনে খুব দুঃখ, ওখানে আমি প্রায় 36 বছর ছিলাম। আজকে যখন দেখি আমার অন্য ডাক্তার বন্ধুরা যারা হেলথ সার্ভিসে ঢুকেছিল তারা পেনশন পাচ্ছে, আমারই বয়সী, এবার রিটায়ার হয়ে গেছে, পেনশন পাচ্ছে, কিন্তু আমার কোনো পেনশন নেই। আমার পেনশন ওই হচ্ছে মানুষের ভালোবাসা, আর তারা যা আমাকে যে ফিস হিসেবে দেন সেটাই আমার হচ্ছে রুজি। তবে আনন্দ আমি ভীষণ ভীষণ পেয়েছি যে কত যে ডিফিকাল্ট এবং কঠিন সমস্যা মায়েদের, সেগুলো আমি সমাধান করতে পেরেছি, আজও করে যাচ্ছি। এটাই আমার জীবনে পরম পাওয়া। হ্যাঁ, আমার যে কোন জীবনে আর কোনো দুঃখ নেই। এই 2 দিন আগেই একজন মায়ের তার বারবার খারাপ হয়ে যাচ্ছিল, তাকে চিকিৎসা করে যখন যমজ বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এই 3-4 দিন আগে, তো তাদের যে আনন্দ যে ভালোবাসা সেটা মানে অমূল্য। কেমন, তো সেইটাই নিয়েই আমি সবার কাছে আমি ভালোবাসাটা পাচ্ছি। আপনারা ওই যে জেনেই তো আমাকে ডেকেছেন যে ডক্টর ব্যানার্জি এখানে পরিচিতি আছে বা তার সাহিত্যতেও আমার উৎসাহ আছে, সেই জন্যেই সবাই আমাকে সেই ভালোবাসাটা আমাকে দিচ্ছেন। এই যে এরম একটা জীবন, বিশেষত আপনি ডাক্তার এবং এতটাই সিরিয়াস একটা ইস্যু, মাথায় প্রচুর স্ট্রেস থাকে। এই এত স্ট্রেস সামলে, এতজন পেশেন্টের এত সিরিয়াস দায়িত্ব সামলে সাহিত্য চর্চাটাকে বজায় রাখলেন কিভাবে, ব্যালেন্স করতেন কিভাবে সব কিছু? অ্যাকচুয়ালি এটা খানিকটা স্ট্রেস রিলিভিং প্রসেস। প্রফেশনে থাকলে তার স্ট্রেংথ থাকবেই। প্রফেশনের স্ট্রেংথটাকে অ্যাভয়েড করার জন্যে আমি 2টো কথা বলি। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, আসন ব্যায়াম। এটা করলে পরে সে বহুদিন অবধি সে সক্ষম থাকবে। যেমন আমার বয়সে অনেকেই আর সার্জারি করেন না, রিটায়ার হয়ে গেছেন, কিন্তু আমি এই যে রোজ করে যাচ্ছি, তার পেছনে কিন্তু 1 নম্বর হচ্ছে ব্যায়াম, এক্সারসাইজ। আর 2 নম্বর হচ্ছে যে মানসিক স্থিতি, সেইটা কিন্তু ব্যালেন্স করতে গেলে আমাকে একটা হবি নিতে হবে, যে কোনো হবি, সেটা গান হোক, লেখালেখি হোক, খেলাধুলো হোক। এরকম একটা হবি নিতে পারলে স্ট্রেনটা সহজ হয়, কেমন ফেস করাটা সহজ হয়। তা না হলে কিন্তু মানসিক দিক থেকে যত বয়স বাড়বে আরও ভারাক্রান্ত হয়ে স্ট্রেসড হয়ে যাবে এবং তোমার নানান রকম ডিপ্রেশন আসতে শুরু করবে। কিন্তু যদি একটা ভালো লেখা কোথাও পাবলিশ হলো, সেই যে ছাপার অক্ষরে নিজের নাম দেখা, এটা একটা ভীষণ আনন্দ। বা আমার এই যে বই বেরোলো, আমার সব বন্ধুরা সেটা পড়ে তাকে আমার সুখ্যাতি করছে, এটা ভীষণ স্ট্রেস রিলিভিং।
আর তার সঙ্গে আমি তো বললাম হাসি মুখে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। কেমন, কেউ কোনো দিন বলতে পারবে না যে ও ডাক্তারবাবু খুব খুব মানে নাকুচু ভাব বা কারোর সঙ্গে কথা বলে না, আমি সব ডেকে ডেকে কথা বলি, কেমন, প্রত্যেককে। তা সেখানেই এই স্ট্রেস রিলিজ হয়। আর লেখালেখিও ওই রকম। আমি এবং ফেসবুকেতে টানা প্রায় 3 বছর লিখে যাচ্ছি, সপ্তাহে 2 দিন করে, জ্ঞানগম্যি। এই মুহূর্তে এটা 348 পর্ব চলছে। 348 পর্ব মানে সপ্তাহে 2টো করে, তাহলে হিসেব করে দেখবেন প্রায় 3.5 বছর ধরে লিখে যাচ্ছি, রুটিন লিখবই। ওটাই হচ্ছে আমার স্ট্রেস রিলিজিং জিনিস। আলোচনার মধ্যে থেকে কিন্তু একঘেয়ে জীবনে কিভাবে ভালো থাকতে হয় সেই টিপসটাও আমরা ছোট্ট করে পেয়ে গেলাম ডাক্তারবাবুর কাছে। অনেকখানি গল্পও শুনলাম। তবে মনে হয় এবার একটু যদি আমরা কোনো আবার আপনার সৃষ্টি একটু শুনি তাহলে বেশ ভালো হয়। আচ্ছা, আমি এই শুকতারাতেই প্রকাশিত একটা গল্প বলছি, ঋণ শোধ। এটা একটা ওই শুকতারাতে প্রতিযোগিতা হয়েছিল, তাতে মানে সাবজেক্ট ছিল ভালোবাসার মহিমা। তো সেখানে এই গল্পটা প্রথম পুরস্কার পেয়েছিল, সেটাই বলি। বিশাল লম্বা বারান্দার এক পাশে পরপর বসা চেয়ার, কোণের দিকে এক পাশে তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে আছেন আরতি। ভোর 5টা হয়ে গেল, একটু একটু করে সকালের আলো ফুটছে, চকচকে মার্বেলের মেঝেতে হালকা মিষ্টি গন্ধ। নার্সিংহোমের লোকেরা লম্বা লম্বা লাঠিতে ঝাড়ন লাগিয়ে হল, বারান্দা, সিঁড়ি সব মুছে যাচ্ছে। কোথাও এক ফোঁটা ধুলো নেই। নার্সিংহোম বলে মনেই হচ্ছে না, যেন কোনো 5 তারা হোটেল। বাইপাসের ধারে এই নার্সিংহোমটা চালায় বিখ্যাত এক ব্যাংকিং কোম্পানি। এখনই এর নামডাক সারা ভারতে ছড়িয়েছে। বিশেষ করে হার্টের যে কোনো অপারেশনে এদের খুব সুনাম। দূর 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 থেকে হার্টের রোগীরা এখানে এসে ভর্তি হচ্ছে। এখন বাড়ির লোকজন সামান্যই বসে আছে, কোথাও কোনো চিৎকার সারা শব্দ নেই। মাঝে মাঝে নার্স আয়ারা নিজেদের কাজে এক ঘর থেকে অন্য ঘরে যাতায়াত করছে। অল্প বয়সী ডাক্তাররা মাঝে মধ্যে মোবাইলে কথা বলতে বলতে লিফটে চড়ে উঠে যাচ্ছে। 5 তলায় নার্সিংহোমে প্রায় 150 রুগী ভর্তি হতে পারে। কাল রাত 8টার পর থেকে কম ঝক্কি গেল। 7:45টার সময় তপনবাবুর কাছে পড়তে আসা 4টে ছেলে চলে গেল। উনি এ সময় এক বাটি মুড়ি চা খান। আরতি মুড়ি আর চা টেবিলে রেখে রাতের রান্নার তরকারি একটা করছিলেন। বুঝলে আরতি, কাল দুপুরে পেনশন অফিসে একবার যেতে হবে। এক মুঠো মুড়ি খেতে খেতে তপনবাবু বললেন। তা এই নিয়ে তো অনেকবারই গেলে, কাজের কাজ তো কিছুই হচ্ছে না। হবে গিন্নি হবে, আমার আগেও কত মাস্টারমশাই রিটায়ার করেছে, টাকা পয়সা পায়নি, আমারটাও সময় লাগবে। কোনো দিনের জন্য তো স্কুল কামাই করনি, ছুটির পরেও আলাদা করে ছাত্রদের নিয়ে পড়াতে, যতদিন মাস্টারি করেছো কোনো দিন টিউশনই করনি, তার কি এই প্রতিদান? সেসব কি আর পেনশনের অফিসের বাবুরা খবর রাখে? অনেক কাঠখড় পুড়িয়ে পেনশন হয়, সে তুমি বুঝবে না। কন্যগর হাই স্কুলের তপনবাবুকে এক ডাকে সবাই চেনে। এমন আদর্শবান শিক্ষক আজকাল দেখাই যায় না। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 3টেতেই অগাধ দখল। কারোর কোনো অসুবিধে হলে তপন স্যারের কাছে গেলে উনি না করতেন না, বরাবরই ভালো ছেলেদের আলাদা কোচিং করাতেন। কোনো দিন পয়সা নিতেন না। তিনি বলতেন, না না, এরা সব আমার সন্তান, এদের সন্তানদের পড়িয়ে কেউ টাকা নেয়। সহকর্মী অনেক মাস্টারমশাইয়ের বিরাগ ভাজন হয়েছেন, ঠাট্টা টিটকিরিও হজম করতে হয়েছে। কিন্তু তপনবাবুর এক কথা, সরকার তো মাইনে দিচ্ছে আমাদের, আর আমার টাকার দরকার নেই। একমাত্র মেয়ে অঞ্জলির বিয়ে হয়েছে আমেদাবাদে। জামাই ছেলেটাও ভালো, বেশ সুখে ছিলেন আরতি। 4 বছর আগে এই রিটায়ারমেন্টের পর থেকে বড্ড কষ্টের দিন কাটছে। জমানো টাকা দিয়ে মেয়েটার বিয়ে হলো। এতদিন চালাতে হচ্ছে
পেনশনটা পেতে যে এত দেরি হবে ভাবতে পারেননি। সারা জীবন মাথা উঁচু করে আদর্শ নিয়ে কাটিয়ে পেটের দায়ে কয়েকটা এখন টিউশনি করতে হচ্ছে, এটা যে তপনবাবুর মনে কি দারুণ আঘাত এনেছে সে শুধু আরতিই জানেন। জানাতে ছেলে পড়িয়ে যে টাকা নিতে হবে স্বপ্নেও ভাবিনি। পেনশনটা পেলে আমার সুদের টাকাতেই চলে যেত, আর ভালোবেসেই এদের পড়াতাম, শুধু ভালোবাসাটা দক্ষিণা নিতাম। কতবার আক্ষেপ করেছে মানুষটা। চোখের জল পোঁছেন আরতি। হঠাৎ মুড়ি খেতে খেতে বাটিটা হাত থেকে পড়ে গেল। কী হলো গো, কী হলো গো? মুখ ঘুরিয়ে রান্নাঘর থেকে আরতি দেখে তপনবাবু চেয়ার থেকে পড়ে গেছেন। ছুটে এসে কী হলো কী হলো বলতে বলতে কোনো রকমে ধরে বিছনায় শুইয়ে দিয়েছেন। সারা শরীর দিয়ে গলগল করে ঘাম বেরোচ্ছে। ইশারায় বুকের মাঝখানে হাত দিয়ে বলল, ব্যথা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না আরতি। জানলা দিয়ে চিৎকার করে পাশের বাড়ির বউ শিপ্রাকে ডেকে আনলেন। শিপ্রাই এসে পাড়ার ছেলেদের ডেকে ডাক্তার আনিয়ে চিকিৎসার ব্যবস্থা করলো। ততক্ষণে তপন মাস্টার জ্ঞান হারিয়েছেন। বাড়িতেই অক্সিজেন ইঞ্জেকশন দিয়ে ডাক্তারবাবু ইসিজি করে বললেন হার্ট অ্যাটাক, এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পাড়ার ছেলেরা অ্যাম্বুলেন্স ডেকে ওই রাতেই তপনবাবুকে নিয়ে এলো আরজিকর হাসপাতালে। কিন্তু সেখানে অকারণ অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার পর জানা গেল সিট নেই, অন্য হাসপাতালে যেতে হবে। তখন পাড়ারই একটা ছেলে বলল, মাসিমা এ হাসপাতাল ও হাসপাতাল করে রুগীর অবস্থা আরও খারাপ হয়ে যাবে, চলুন বাইপাসের কাছে ওই নার্সিংহোমটা, ওখানে হার্টের চিকিৎসা হয়। আমার জামাইবাবু ভর্তি ছিল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মাথা ঠিক ছিল না আরতির। ওদের কথাতেই রাত্রে ভাগ্যি সেখানে এনেছিল। কি আশ্চর্য তফাৎ সরকারি হাসপাতালের সঙ্গে। আইসিইউ ইউনিটের বাইরে কাঁচের প্যানেল থেকে দেখছেন আরতি ধপধপে সাদা বিছনায় শোয়া মানুষটা বড় বড় যন্ত্র দিয়ে প্রায় ঢাকা, নাকে মাস্ক, 3-4টে নল, 2 হাতে স্যালাইন, ওষুধ, মাথার ওপর ইসিজি যন্ত্রে একটানা হার্টের রেখা এঁকে বেঁকে যাচ্ছে। শুধু ভগবানকে ডেকে গেছেন আরতি। প্রায় 2 ঘন্টা পর একজন সিনিয়র ডাক্তার ডাকলেন আরতিকে। খুব সময় এনেছিলেন, না হলে বাঁচাতে পারতাম না। আমরা পর্যবেক্ষণে রেখেছি কাল সকালে ডাক্তার দেবরাজ ব্যানার্জি দেখতে আসবেন। হার্টের ব্যাপারে উনি সবচেয়ে অভিজ্ঞ। পরদিন ডাক্তার ব্যানার্জি দেখেছিলেন, অনেক পরীক্ষা নিরীক্ষার পর রায় দিলেন বাইপাস সার্জারি করতে হয়। নার্সিংহোমের ডাক্তার যোগ করেছিলেন অপারেশনে 1,02,000 খরচা হবে। হাত জোড় করে আরতি ডাক্তারবাবুকে কি বলেছিলেন মনে নেই, শুধু চোখের জলে ভেসে তখন ওর প্রাণটুকু বাঁচাবার আকুতি জানিয়েছিলেন। কোনো রকমে কুড়ি বাড়িয়ে ধার দেনা করে 1010 টাকা নিয়ে এসছিলেন আরতি। সবটাই তো ভর্তির সময় লেগে গেছে। পাড়ার একজন ছেলে বলল অপারেশনে 2 লাখ, এরপরে ওষুধ, বেড ভাড়া, এসব নিয়ে আরও 1 লাখ, 3 লাখ জোগাড় করতে হবে মাসিমা। কোনো কিছুই আর মাথায় ঢুকছিল না। কার কাছে যাবেন, কোথায় ভিক্ষে করবেন? বেলা প্রায় 12টা নাগাদ 3 তলা রুটিতে ডাক পড়ল আরতি। সেই সকালে অপারেশন শুরু হয়েছিল। দুরু দুরু বুকে ওটির কাছে যেতে একজন ওকে পাশের ঘরের ডাক্তারের কাছে নিয়ে গেল। বিখ্যাত হার্ট সার্জন দেবরাজ ব্যানার্জি আরতির মুখের দিকে তাকিয়ে বললেন, আপনার বাড়ি কোন নগরে? তপন চ্যাটার্জি স্বামীর নাম। আচ্ছা, উনি তো শিক্ষক, কোন্নগর হাই স্কুলের সায়েন্স টিচার। এতগুলো প্রশ্নের সামনে বিহ্বল আরতি বলেন, কেমন আছেন মাস্টারমশাই? ডাক্তারবাবু বলুন, আপনার পেশেন্ট কেমন আছেন? ডাক্তার ব্যানার্জি চেয়ার ছেড়ে উঠে আরতির পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, আমার পেশেন্ট নয়, উনি আমার স্যার, আসুন আমার সঙ্গে। ডাক্তার ব্যানার্জি আরতিকে নিয়ে গেলেন আইসিইউ ইউনিটের ভেতরে। তপনবাবু শুয়ে আছেন, জ্ঞান নেই। ডাক্তার ব্যানার্জি বললেন, কোনো চিন্তা নেই মা, উনি বিপদমুক্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। বেড টিকিটে ঠিকানা দেখে আর ওনাকে দেখে চিনতে পেরেছি। অতি কষ্টে বড় হয়েছিলাম, স্যার না থাকলে ভালো রেজাল্ট করতে পারতাম না। প্রতিদিন স্কুল ছুটির পর স্যার আমায় পড়িয়েছেন। বই কিনতে পারতাম না, স্যার এনে দিতেন। আজ এই যে জায়গায় পৌঁছতে পেরেছি সেটা শুধু ওই স্যারের আশীর্বাদ। ভালো কথা, এখানে কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না, ওনার সব খরচ আমার।
না না, কুণ্ঠাবোধ করবেন না, আমি আপনাদের সন্তান, এটুকু অন্তত আমায় করতে দিন। আরতির মনে হলো তপন স্যার যেন বিছনায় শুয়ে শুয়ে বলছেন, দেখো আরতি, আমার ছাত্ররা আমাকে কত ভালোবাসে। অসাধারণ একটা গল্প, এবং গল্পর মধ্যে এমন একটা আবেশ তৈরি হলো, বারবার যেন মন চাইছে রিকোয়েস্ট করতে যে আরেকটু গল্প শুনি, আরও গল্প শুনি, কিন্তু আমাদের তো সময় বাধা, সময় অনুষ্ঠান শেষ করতেই হবে। তাই অত্যন্ত দুঃখজনকভাবে আজকে আমাদেরকে এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। ওঙ্কার বাংলার তরফ থেকে ডাক্তার দীপক ব্যানার্জিকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, ওনার এত ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে আমাদের জন্য এতখানি টাইম বের করার জন্য। এবং সবাইকে আরেকটা কথা মনে করিয়ে দেওয়া, আমাদের প্রত্যেকটা এপিসোডেই আলাদা আলাদা মানুষ আসেন, আলাদা আলাদা গেস্ট আসেন, তাদের গল্প আমাদের সামনে উঠে আসে, আর তার মাঝখান থেকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে সেটা হলো সামাজিক বার্তা। আবার কিন্তু এই এপিসোডে গিয়েও আমরা কোথাও সেই সামাজিক বার্তাটাকে খুঁজে পেলাম। সমাজ সেবা মানুষের জন্য করা, সেটাই যদি সমাজের ওপর দিকের মানুষেরা, সমাজের শিক্ষিত মানুষেরা এগিয়ে না আসেন, তাহলে কি হবে সমাজের? যাই হোক, ভাবুন। আর আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার। আমিও এখানে ওঙ্কার টেলিভিশনের সবাইকে আমি ধন্যবাদ জানাই, যারা আজকে এসছেন আমার সঙ্গে, যিনি কথা বললেন আমার কন্যা সম, তাকেও ধন্যবাদ জানাই। আপনারা দর্শকরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।